ধর্মপালজি, যিনি ৭০ বছর বয়সেও চনমনে ও ফিট ছিল, সকালের ভ্রমণ থেকে ফিরে এল। তার মুখমণ্ডলে সতেজতা ছিল। সূর্যের আলো তখনও উঠোনে পুরোপুরিভাবে ছড়িয়েছিল না। তিনি নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে উঁকি দিল। তার স্ত্রী আশাজি তখনও গভীর ঘুমে ছিল। চাদর বুক পর্যন্ত টেনে শান্ত মুখে শুয়েছিল। ধর্মপালজি কোনো শব্দ না করে দরজা বন্ধ করলেন এবং নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো। তিনি উঠোনে রাখা চেয়ারটায় বসতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার পুত্রবধূ সারিকা একটি ট্রেতে চা নিয়ে সামনে এসে দাঁড়াল। বাবুজি, নিন, গরম গরম চা বানিয়ে এনেছি। সারিকা হেসে ট্রেটি তার সামনে রাখল। বাহ, খুব ভালো, তোমার দীর্ঘ আয়ু হোক। ধর্মপালজি চায়ের কাপ হাতে নিয়ে আনন্দের সাথে বলল, আমি তো এইমাত্র ভাবছিলাম তোমাকে চা বানাতে বলবো, কিন্তু তুমি তো আমার মনের কথা আগেই বুঝে নিলে, যেমনটা সব সময় করে থাকো। হয়তো গত জন্মে আমাদের বাবা মেয়ের সম্পর্ক ছিল। তার হাসি আরও চওড়া হয়ে গেল। সারিকা খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, গত জন্মের কথা কেন বলছেন বাবুজি? এই জন্মেও তো আমাদের বাপ মেয়েরই সম্পর্ক। আরে হ্যাঁ, একদম লাখ টাকার কথা বললেন তুমি বৌমা। ধর্মপালজি জোরে হেসে উঠলেন। চায়ে চুমুক দিতে দিতে তিনি জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো বৌমা, সুনীল কবে ঘরে এলো? সারিকার মুখটা কিছুটা বিষণ্ণ হয়ে গেল। ওহ বাবুজি, এবার তো ও ঘরে আসতে পারবে না। বলছিল যে কাজ খুব বেশি, তাই ছুটি নিতে পারবে না। ধর্মপালজির ভ্রু কুঁচকে গেল। আরে, কিন্তু আজ তো তোমাদের বিয়ের সালগিরহ বার্ষিকী, তাই না? এই বিশেষ দিনে তো ওর তোমার কাছে থাকা উচিত ছিল। তারপর এক মুহূর্ত থেমে যেন কোনো বুদ্ধি মনে এলো। তিনি বললেন, চলো, কোনো কথা নেই। ওর যদি সময় না থাকে তাহলে তুমি চলে যাও ওকে সারপ্রাইজ দিতে। ওর খুব ভালো লাগবে। সেখানে কিছুদিন ওর সাথে কাটাও, ঘুরে এসো। সারিকা ঘাবড়ে গেল। কিন্তু বাবুজি, এখানে বাড়ির কাজ। আরে বৌমা, ধর্মপালজি মাঝখানেই আটকে দিল। বিয়ের সালগিরহ ভালোভাবে পালন করো, নইলে এখানে তো সারা দিন তুমি শুধু কাজই করতে থাকো। নিজের জন্য একটু বাঁচো, সুনীলের সাথে সময় কাটাও। ঠিক তখনই আশাজি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। আরে, কোথায় যাওয়ার কথা হচ্ছে? উঠোনে পা রেখে তিনি জিজ্ঞেস করল। কিছু না ভাগ্যবতী, ধর্মপালজি হালকা হাসির সাথে উত্তর দিল। আমি তো শুধু বৌমাকে বলছিলাম যে সুনীল যদি না আসে তাহলে ও যেন চলে যায় ওকে সারপ্রাইজ দিতে। তাতে ও খুশি হবে নিজের স্ত্রীকে দেখে। আশাজি সারিকার দিকে তাকালেন এবং বলল, সারিকা বৌমা, আমার জন্য একটু গরম জল নিয়ে এসো তো। সারিকা রান্নাঘরে যেতেই আশাজি ধর্মপালজির দিকে তাকিয়ে বলল, তোমারও না, বৌমা যদি চলে যায় তাহলে বাড়ির কাজ কে করবে? আগের কথা আলাদা ছিল, এখন তো আমি এত কাজ সামলাতে পারি না। ধর্মপালজি হেসে উত্তর দিল, আরে ভাগ্যবতী, আমি আছি না। যখন বৌমা ছিল না তখন তো আমরা দুজনে মিলেই সব কাজ করে নিতাম। আর এখন তো বান্টিও ৫ বছরের হয়ে গিয়েছে, এতক্ষণ কাজ এসে এলো। আশাজি ভ্রু কুঁচকে বলল, বান্টিকে আমরা সামলাবো। ধর্মপালজি আবার তামাশা করল, আরে মাঝে মাঝে ছেলে বউকেও একটু মজা করার সুযোগ দাও। দেখনি কত মাস হয়ে গেল সুনীল ঘরে আসে না। সারিকারও তো কিছু ইচ্ছে থাকতে পারে, নিজের স্বামীর সাথে ঘোরাঘুরি করার, সময় কাটানোর। সারিকার মন দ্বিধায় ফাঁসি ছিল। একদিকে সুনীলের কাছে যাওয়ার উৎসাহ ছিল, যে বেঙ্গালুরুর ব্যস্ত ও ছুটে চলা জীবনে নিজের কাজে পুরোপুরি ডুবেছিল, আর অন্যদিকে বাড়ির সমস্ত দায়িত্ব তাকে পিছন থেকে টানছিল। সে ভালোভাবে বুঝত যে তার অনুপস্থিতিতে শাশুমা আশাজিকে বাড়ি সামলাতে অসুবিধায় পড়তে হবে। রান্নাঘরের কাজ থেকে বান্টিকে মানুষ করা আর দেখাশোনা পর্যন্ত সব দায়িত্ব আশাজির কাঁধে এসে যাবে। এই ভেবে সে যেতে অস্বীকার করল। বাবুজি, আপনার কথা একদম ঠিক, কিন্তু মা একা এত কাজ কি করে সামলাতে পারবে? ধর্মপালজি চেয়ারে হেলান দিয়ে চায়ের শেষ চুমুকটা নিল এবং হেসে বলল, আরে বৌমা, তুমি কি ১ বছরের জন্য যাচ্ছ? ১ সপ্তাহ ১০ দিনে কি এমন তফাত হয়ে যাবে? আর তাছাড়া আমি তো আছি। তোমার শাশুড়ি এখন বুড়ো হয়ে গেল তো কি, দুটো রুটি তো বানিয়েই নিতে পারে। বাবুজি, আপনিও না। সারিকা হেসে উঠল, কিন্তু তার মন তখনও পুরোপুরি তৈরি ছিল না। ধর্মপালজি তার দ্বিধা বুঝে নিলেন। তিনি জানত যে সারিকার ইচ্ছে তো সুনীলের কাছে যাওয়ার, কিন্তু বাড়ির দায়িত্ব তাকে আটকে রেখেছে। সুনীল তাদের ছেলে, যে কখনো এই শহরেই চাকরি করত।
সেই সময় মাইনে কিছুটা কম ছিল, কিন্তু পরিবারের সাথে ছিল। তারপর বিয়ের 1 বছর পর চাকরির উন্নতি হল এবং তার সাথে পোস্টিংও এলো বেঙ্গালুরুতে। এরপর থেকে সুনীল বেঙ্গালুরু চলে গেল। সেই সময় সারিকা গর্ভবতী ছিল, আর সুনীল তাকে এখানেই রেখে দিল, যাতে মা বাবার দেখাশোনা আর স্নেহচ্ছায়ায় তার ভালোভাবে লালন পালন হতে পারে। তারপর বান্টি জন্ম নিল। তাকে দেখাশোনা আর মানুষ করতে করতেই দিন রাত কেটে যেতে লাগল। আস্তে আস্তে সারিকার গোটা পৃথিবী এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। বাড়ির সমস্ত দায়িত্ব তার কাঁধে চলে গেল, আর সে চুপচাপ সবকিছু সামলাতে লাগল। সেখানে সুনীল বেশ ভালো টাকা রোজগার করছিল। প্রতি মাসে মাইনের একটা অংশ সে বাড়ি পাঠাত, আর সারিকা তা দিয়ে গোটা সংসার চালাত। শুরুর দিনগুলিতে সুনীল প্রতি 10-12 দিনে বাড়ি এসে যেত। সারিকাকে ছাড়া তার মন একদম লাগত না। কিন্তু যত দিন যেতে লাগল, কাজের চাপ আর ব্যস্ততা বাড়তে লাগল, তার আসা যাওয়াও ধীরে ধীরে কম হতে গেল। এখন তো 3-4 মাসে মাত্র একবার আসত, তাও মাত্র কিছু ঘন্টার জন্য। দেখা সাক্ষাৎ অসম্পূর্ণ হয়ে যেত, কথা অর্ধেক হয়ে যেত, আর সুনীল আবার ট্রেন ধরে ফিরে চলে যেত। ধর্মপালজি সারিকার চোখে সেই বিষণ্ণতা দেখেছিল। তারপর আর কি, সারিকার মানা করা সত্ত্বেও তিনি সেদিন সন্ধ্যায় গিয়ে ট্রেনের টিকিট বুক করে দিল। সারিকা যখন এই কথা জানতে পারল, তখন সে হতবাক হয়ে গেল। বৌমা, আমি জানি তোমার মন সেখানে যাওয়ার জন্য ছটপট করছে। সুনীলকে সারপ্রাইজ দিলে ওর আনন্দ দেখার মতো হবে। আর হ্যাঁ, এটা ভেবো না যে তুমি ছাড়া এই বাড়ি সামলানো যাবে না। বান্টিকে আমি সামলে নেব, আর তোমার শাশুড়িকেও। তিনি হেসে বলল। সারিকার মন এবার আনন্দ ও খুশিতে ভরে গিয়েছিল। সে রান্নাঘরে সুনীলের প্রিয় দেশি ঘিয়ের পিঠে বানাচ্ছিল, তো কখনো খাস্তা মঠরি ভাত ছিল। মনে মনে সে এটাই ভাবত, সুনীল আমাকে হঠাৎ নিজের সামনে দেখে কত খুশি হয়ে যাবে। তার চোখে একটা অন্য রকমের ঔজ্জ্বল্য আর উদ্দীপনা ছিল, ঠিক যেমন একটা ছোট বাচ্চা তার সবচেয়ে প্রিয় জিনিস পাওয়ার খুশিতে দুলে ওঠে আর ছটফট করে। সে নিজের ব্যাগে সুনীলের সবচেয়ে প্রিয় গোলাপি রঙের শাড়ি রাখতে ভোলেনি। অবশেষে সেই দিন এসে গেল, যেদিন সারিকাকে ট্রেন ধরতে হবে। ধর্মপালজি তাকে রেলওয়ে স্টেশন পর্যন্ত ছেড়ে দিতে গেল। স্টেশনের ভিড়, ট্রেনের জোরে হুইসেলের আওয়াজ আর চাওয়ালাদের জোরে হাঁকের মাঝে ধর্মপালজি বারবার সারিকাকে নির্দেশ আর পরামর্শ দিচ্ছিলেন। সাবধানে আর সাবধানে যেও বৌমা, পৌঁছেইয়ে সঙ্গে সঙ্গে ফোন করো। আর হ্যাঁ, সুনীলকে অবশ্যই বলো যেন আমাদের সাথে দেখা করতে তাড়াতাড়ি বাড়ি আসে, না হলে আমি ওর ওপর রাগ করব। তার কণ্ঠে কঠোরতা দেখা যাচ্ছিল, কিন্তু মুখে ভালোবাসা আর স্নেহ ভরা ছিল। সারিকা হেসে বলল, আরে বাবুজি, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। ধর্মপালজি হাসলেন, কিন্তু মনে মনে একটা হালকা চিন্তা ছিল। তিনিই তো সারিকাকে পাঠানোর সিদ্ধান্ত করেছিল, কিন্তু এখন যখন সে চলে যাচ্ছিল, তখন তার মনে একটা অস্থিরতা ছিল। সারিকা যেন ঠিকঠাক ওখানে পৌঁছে যায়। ট্রেন হুইসেল বাজালো এবং সারিকা জানালা দিয়ে হাত নাড়াল। ধর্মপালজিও জবাবে হাত নেড়ে তাকে বিদায় দিল। ট্রেন ধীরে ধীরে গতি বাড়াচ্ছিল। জানালা দিয়ে বাইরে ছুটে যাওয়া গাছপালা দেখতে দেখতে সারিকার মুখে এক স্নিগ্ধ হাসি ভাসছিল। ভিড়, গোলমাল আর ধুলোয় ভরা এই যাত্রাতেও তার ভেতরে এক শান্তি ছিল, নিজের স্বামীর সাথে দেখা করার উৎসাহ। তার আঙুলগুলি গলায় পড়া মঙ্গলসূত্র নিয়ে খেলছিল, আর চোখ অতীতের কোনো মুহূর্ত খুঁজতে লাগল। বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে সুনীল কিভাবে হঠাৎ অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি এসে বলেছিল, চলো বাইরে খেতে যাই, আজ আমাদের দুজনের রান্না করো না, আজ শুধু আমি আর তুমি। সে হালকা হাসল, যেন সেই মুহূর্তটা আবার সামনে এসে গিয়েছিল। তারপর আর একটা দৃশ্য মনে এলো। সকালে অফিসে যাওয়ার সময় পিছন থেকে হঠাৎ জড়িয়ে ধরেছিল এবং বলেছিল, তুমি না থাকলে না জানি আমার কি হতো। তার গালে হালকা লালিমা এসে গেল। পাশের সিটে বসা এক মহিলা দেখল এবং হেসে দিল। সম্ভবত বুঝতে পারল যে এই হাসি কোনো বিশেষ মুহূর্ত মনে করে আসছে। সুনীল তো ভাবতেও পারেনি যে বিয়ের 7ম বার্ষিকীতে আমি ওকে এভাবে সারপ্রাইজ দেব। আমাকে দেখে খুশিতে পাগল হয়ে যাবে, আর হ্যাঁ, রাগও করবে না বলে চলে এলো বলে। কিন্তু তারপর বুকে জড়িয়ে বলবে, এবার আর কখনো ফিরে যেও না। সে চোখ বন্ধ করে কল্পনায় হারিয়ে গেল। এখন প্রতিটা স্টেশনেই তার লাগত যেন সুনীল সেখানেই দাঁড়িয়ে আছে, আর সে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। সফর লম্বা ছিল, কিন্তু হৃদয়ের স্পন্দন সময়কে ডানা দিল। সন্ধে 7টায় ট্রেন বেঙ্গালুরু রেলওয়ে স্টেশনে থামল। হালকা ঠান্ডা বাতাস ছিল, আর স্টেশনের ভিড়ে চাওয়ালা, কুলি আর যাত্রীদের আওয়াজ গুম গুম করছিল। সারিকা নিজের ব্যাগ কাঁধে ঝোলালো এবং প্ল্যাটফর্মে নামল। তখনই তার ফোন বাজল। স্ক্রিনে বাবুজির নাম দেখে সে হাসল। হ্যাঁ বাবুজি, আমি পৌঁছে গেছি।
সে উৎসাহের সাথে বলল, এইমাত্র স্টেশনে নামলাম, এখন অটো নিয়ে যাচ্ছি। ধর্মপালজির কণ্ঠে হালকা চিন্তা ছিল। আরে বৌমা, ঠিকানাটা সাবধানে পড়ে নিও। হ্যাঁ হ্যাঁ বাবুজি, ঠিকানা আমার মনে আছে। সারিকা হেসে উত্তর দিল, তবুও একবার হোয়াটসঅ্যাপে দেখে নাও, আমি পাঠিয়ে দিয়েছি। ধর্মপালজি জেদ করল, ঠিক আছে বাবুজি, পৌঁছে ফোন করব। এই বলে সারিকা ফোনটা কেটে দিল। সে হোয়াটসঅ্যাপ খুলল, ঠিকানাটা আরেকবার পড়ল এবং তারপর একজন অটোওয়ালাকে দেখে সুনীলের ফ্ল্যাটের ঠিকানা বলল। অটোতে বসতেই সারিকার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। সে ভাবছিল যে যখন সে সুনীলের সামনে যাবে তখন সে কেমন প্রতিক্রিয়া করবে। সে কি আমাকে দেখে চিৎকার করে উঠবে নাকি আমাকে বাহুতে ভরে নেবে, সে ভাবল। বেঙ্গালুরুর রাস্তার ঝলক, উঁচু উঁচু বিল্ডিং আর ঝকঝকে আলো তাকে এক অন্য জগতে এনেছিল। এই শহর সুনীলের ছিল, আর এখন সে তার জগতে পা রাখতে যাচ্ছিল। অটোটা একটা মাল্টিস্টোরি বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো। সারিকা পয়সা মিটিয়ে ব্যাগ কাঁধে ঝোলালো এবং লিফটের দিকে এগিয়ে গেল। তার বুক এখন আরও দ্রুত ধরফর করছিল। লিফটে দাঁড়িয়ে সে একবার আয়নায় নিজের মুখ দেখল, মেকআপ ঠিক করল আর পারফিউম ঝরালো। লিফট থেকে নেমে সে সুনীলের ফ্ল্যাটের দরজা পর্যন্ত পৌঁছাল। দরজায় লাগানো নেমপ্লেটে সুনীল শর্মা লেখা ছিল। মুখে হাসি ছড়িয়ে সে দরজার ঘণ্টা বাজাল। কিছুক্ষণ পর দরজা খুলল। সারিকার হৃৎস্পন্দন সেই মুহূর্তে যেন থমকে গিয়েছিল। সে দেখল যে সামনে সুনীল দাঁড়িয়েছিল। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, কিন্তু সেই চমক সেরকম ছিল না যেমনটা সারিকা তার কল্পনায় দেখেছিল। সুনীলের চোখ বিস্ময় ছড়িয়ে গিয়েছিল, তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, আর সে একটা পাথরের মূর্তির মতো স্তব্ধ দাঁড়িয়েছিল, যেন সে কোনো প্রেত বা ভূত দেখেছিল। সারিকা, তার কণ্ঠে গভীর বিশ্বাস আর অবিশ্বাসের ভাব ছিল। সারিকা তার অবস্থা দেখে হালকা হাসল। দেখলেন, আমি আপনাকে অবাক করে দিল তো, সে হালকা হাসির সাথে বলল, কিন্তু তার কণ্ঠে এক অব্যক্ত অস্থিরতা ছিল। এখন এত অবাক হয়ে কেন দাঁড়িয়ে আছো? আরে বাবা, এটা স্বপ্ন নয়, সত্যি, তোমার স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে আছে। সুনীল কিছু বলতে চাইল, কিন্তু তার গলাতেই আওয়াজ আটকে গেল। সারিকা, তুমি এখানে? তার আওয়াজ কাঁপছিল, যেন তার ভেতরে কোনো ঝড় তোলপাড় করছিল। সারিকার মনে এবার হালকা একটা ভয় আসতে শুরু করল, কারণ সুনীলের চোখে আনন্দের বদলে ভয় দেখা যাচ্ছিল। ঠিক তখনই ভেতর থেকে একটা জোরে বেপরোয়া আওয়াজ গুমগুম করল, সুনীল, দরজায় কে? সারিকার বুক এক মুহূর্তের জন্য যেন ধরফর করা বন্ধ হয়ে গেল। সেই আওয়াজটা অচেনা ছিল, কিন্তু তাতে একটা অদ্ভুত অধিকার ছিল। সারিকা কিছু বুঝে ওঠার আগেই সেই যুবতী শোবার ঘর থেকে বেরিয়ে দরজার কাছে এসে গেল। সে হালকা নীল রঙের নাইটি পরা ছিল, চুল খোলা ছিল, আর মুখে একটা বেপরোয়া হাসি ছিল। আরে ইয়ার, কি ব্যাপার, কে এই মহিলা? সে সারিকার দিকে তাকিয়ে বলল। সারিকার চোখ সেই যুবতীর দিকে স্থির হয়ে গেল। একটা সুন্দর মুখ আর ছিপছিপে শরীর, কিন্তু তার কণ্ঠে একটা অদ্ভুত অহংকার ছিল। জি, আপনি কে, আর আমাদের কাছে আপনার কি দরকার? সে সারিকাকে এমনভাবে জিজ্ঞেস করল যেন সে এই বাড়ির আসল মালকিন। সারিকার জন্য এই মুহূর্তটা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। সে হতবাক দাঁড়িয়েছিল, তার জিভ যেন তালুর সাথে সেটে গিয়েছিল। সে কিছু বলার আগেই যুবতীটি আবার বলল, আচ্ছা, বুঝেছি, তুমি কোনো সেলস গার্ল, তাই না? কিছু বিক্রি করতে এসেছ, কিন্তু আমাদের কিছু কেনার দরকার নেই, যাও এখান থেকে। এই বলে সে দরজা বন্ধ করার চেষ্টা করল। সারিকার গলা বুঝে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। এক মিনিট, তার কণ্ঠে এবার একটা তীক্ষ্ণতা ছিল। আমি কোনো সেলস গার্ল নই, আর না কিছু বিক্রি করতে এসেছি। সে গভীর শ্বাস নিল, যেন তার সমস্ত সাহস এক জায়গায় জমা করছিল। তারপর সে সেই যুবতীর চোখের দিকে তাকিয়ে বলল, প্রথমে আপনি বলুন, আপনি কে আর এখানে কি করছেন? যুবতীটি ভ্রু টানটান করল, বাহ, আমাদের বাড়িতে এসে আমাদেরকেই জিজ্ঞেস করছো আমরা কে? বাইরে নেমপ্লেট দেখেছ? সুনীল শর্মা। এই হলো সুনীল শর্মা। সে সুনীলের দিকে ইশারা করল। আর আমি হলাম ওর স্ত্রী। সেই একটা বাক্য সারিকার দুনিয়াকে তছনছ করে দিল। মাটি যেন তার পায়ের তলা থেকে সরে গেল। তার চোখ থেকে জল বেরিয়ে এলো, আর মাথা ঘুরতে লাগল। সে সুনীলের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। তার মন চিৎকার করতে চাইছিল, কিন্তু গলা শুকিয়ে গেল। সুনীল তার দিকে তাকালো। তার চোখে এখন স্পষ্ট অপরাধবোধ দেখা যাচ্ছিল। সারিকা, আমার কথা শোনো, সে কাঁপা গলায় বলল। কিন্তু সারিকার কানে এখন আর কিছুই শোনা যাচ্ছিল না। তার চোখের সামনে সেই সব রাত, সেই সব দিন নাচতে লাগল, যখন সে সুনীলের জন্য অপেক্ষা করত।
বান্টিকে বুকে নিয়ে শাশুড়ি শ্বশুরের সেবা করত দিন রাত এক করে, আর ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ত আর সুনীলের একটা কলের জন্য অপেক্ষা করত। সে ভাবত যে সুনীলের কাজ করার জন্য ব্যস্ততা তার বাধ্যবাধকতা, আর সেও তাকে ততটাই চায়। কিন্তু এখন এই সত্যিটা তার সামনে দাঁড়িয়েছিল, এমন এক সত্যি যা তার 7 বছরের সম্পর্ককে এক মুহূর্তে সরিয়ে দিল। সারিকা নিজেকে কোনো মতে হামলে নিল। তার চোখ ঝাপসা হচ্ছিল, কিন্তু সে সেই অচেনা যুবতীর সামনে দুর্বল হতে চায়নি। তুমি তুমি ওর স্ত্রী, সে ভাঙা গলায় বলল, কিন্তু তার নজর এখন সুনীলের দিকে ছিল। সুনীল, এটা সত্যি? সুনীলের মুখ ঝুলে গেল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলি যেন তার সাথ ছেড়ে গেল। সুনীল এবার এগিয়ে গেল, ঘাবড়ানোভাবে। সারিকা, আমার কথা শোনো। কি শুনবো আমি তোমার কথা সুনীল? আর কি কিছু বলার বা শোনার মতো বেঁচে আছে? সবসময় তুমি একটাই কথা বলতে যে আমি খুব ব্যস্ত, এখন অনেক কাজ। তাহলে এই ছিল তোমার কাজ? আরে একবার আমার কথা তো শোনো সারিকা, সে আবার বলল। কিন্তু সারিকা মাঝখানেই তার কথা কেটে দিল। আর কিছু বলো না, কারণ এখন আমার মধ্যে আর কিছু শোনার শক্তি বা সাহস বেঁচে নেই। সারিকার চোখ থেকে জল এখন গাল বেয়ে নয়, বরং তার আত্মার ওপর পড়ছিল। প্রতিটি ফোঁটা তার বিশ্বাস, তার স্বপ্ন এবং 7 বছরের সেই বিয়েটাকে চুরমার করছিল, যেটাকে সে নিজের জীবনের ভিত্তি মেনেছিল। সে পিছন ফিরে ঘুরল, টলটলতে কোনো মতে লিফট পর্যন্ত পৌঁছাল। পিছন থেকে সেই অচেনা মেয়েটির তীক্ষ্ণ, কর্কশ আওয়াজ শোনা যাচ্ছিল। কে ছিল? সুনীল, বলো না, এই সারিকা নামের মহিলাটা কে? সুনীলের কাপা কাপা আওয়াজ এলো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। এবং তারপর দরজা বন্ধ হওয়ার শব্দ সারিকার কানকে যেন ছিঁড়ে দিল। লিফটের ভেতরে দাঁড়িয়ে থাকা সারিকা অন্য কোনো জগতে ছিল। তার চোখ কাঁদছিল, কিন্তু হৃদয় চিৎকার করছিল, এমন এক চিৎকার যা বাইরে বেরোতে পারছিল না। এই কি সেই সুনীল ছিল, যার জন্য সে তার জীবনের দিনরাত উৎসর্গ করেছিল? সে কাঁপছিল। ঠিক তখনই ফোন আবার বাজল। স্ক্রিনে বাবুজির নাম ছিল। সারিকা এক মুহূর্তের জন্য ফোনটার দিকে দেখল। তার মন চাইল সে সব কথা বলে দিল, হাউমাউ করে কেঁদে ফেলুক, বাবুজির সামনে নিজের সব কষ্ট উজাড় করে দিল। কিন্তু তারপর সে ভাবল, বাবুজি এই আঘাত কিভাবে সহ্য করবেন? তিনি সুনীলকে খুব ভালোবাসত। না, এই সত্যিটা তাদের জন্য ঘূর্ণি হয়ে যাবে। সে কাঁপা হাতে ফোনটা কেটে দিল এবং লিফট থেকে বাইরে এলো। ওদিকে বাড়িতে ধর্মপালজি অস্থিরভাবে ঘুরছিলেন। বৌমা ফোন তুলছে না কেন? চিন্তার রেখা তার কপালে গভীর হয়ে গেল। মনে কোনো অশুভ কিছুর আশঙ্কা মাথাচাড়া দিতে লাগল। তিনি আবার সারিকার নাম্বার ডায়াল করল। কোনো উত্তর নেই। এবার তার অস্থিরতা বাড়তে লাগল। না জানি পৌঁছেছে কিনা, রাস্তায় কোনো। তার ভাবনা মাঝখানে ভেঙে গেল। কাঁপা আঙুলগুলি নিজে থেকেই সুনীলের নাম্বার ডায়াল করল। ফোন ধরতেই সুনীলের আওয়াজ এলো, হ্যালো বাবুজি। বেটা, সারিকা তোমার কাছে বেঙ্গালুরু যাচ্ছিল। ও কি পৌঁছে গেল? ও আমার ফোন তুলছে না। ধর্মপালজির কণ্ঠে চিন্তা স্পষ্ট ছিল। এক মুহূর্তের জন্য ফোনের অন্যদিকে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। সুনীল যেন স্তম্ভিত হয়ে গেল। তারপর সে খুব সাবধানে মিথ্যার মুখোশ পরে বলল, ওহ বাবুজি, আমি তো এই মুহূর্তে শহরের বাইরে। একটা জরুরি মিটিংয়ের জন্য চেন্নাই আসতে হলো। এখন 1 সপ্তাহ লাগবে হয়তো। সারিকা পৌঁছে গিয়েছিল, কিন্তু আমার সাথে ওর কথা হয়নি। ধর্মপালজির কিছুটা অদ্ভুত লাগল, কিন্তু তিনি কিছু বলল না, শুধু ধীরে করে মাথাটা নাড়িয়ে দিল। ঠিক আছে বেটা, খেয়াল রেখো। বৌমার সাথে কথা হলে জানিও, আমি চিন্তিত। ওদিকে সারিকা ভারী পায়ে বিল্ডিং থেকে বাইরে এলো। চোখে জলের বন্যা বইছিল। সামনে একটা পার্ক দেখে সে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল এবং নিজেকে আর আটকাতে পারল না। তার সমস্ত কষ্ট চোখের জলে বেরিয়ে এলো। কোথায় কমতি ছিল আমার ভালোবাসায়? আমার ত্যাগ, আমার সমর্পণ, সব কি বৃথা ছিল? সে চোখ মুছল এবং নিজেকে সামলে নিল। ব্যাগ থেকে জলের বোতল বের করে কয়েক ঢোক জল পান করল এবং ফোন তুলল। বাবুজির ফোন আবার বাজছিল। এবার সে সাহস করে কলটা ধরে নিল। হ্যাঁ বাবুজি। বেটি, তুমি কোথায়? ঠিক আছো তো? ধর্মপালজির কণ্ঠে গভীর চিন্তা ছিল। সারিকা জোর করে নিজের আওয়াজটা স্বাভাবিক করল। হ্যাঁ বাবুজি, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। ট্রাফিক খুব ছিল, এখন অটোতে আছি, ওন ফ্ল্যাটে যাচ্ছি। কিন্তু বেটা, এইমাত্র সুনীলের সাথে কথা হলো, ও তো শহরে নেই, ধর্মপালজি বলল। তখন সারিকা নাটক করল। আচ্ছা, ও শহরে নেই? সেই মুহূর্তে সারিকার চোখ জলে ভরে এলো, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে বলল, ঠিক আছে বাবুজি, তাহলে আমি ফিরে আসছি। ফোন কাটতেই সারিকা টিকিটের খোঁজ নিল এবং কিছুক্ষণ পরেই স্টেশনের দিকে রওনা হয়ে গেল। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে তার চোখ ভেজা ছিল।
বৃষ্টির ফোঁটার মতো তার চোখের জলও অনবরত বইছিল। আমি তো ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, আর ও আমাকে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ দিল। পলকগুলিতে 7 বছরের স্মৃতি জমা হয়ে গিয়েছিল। সেই রাতগুলি যখন ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, সেই চিঠিগুলি যা বিয়ের পর প্রথম দিকে আসত, সেই প্রতিশ্রুতিগুলি যা প্রতিবার ভেঙে যেতে লাগল। এত সহজে কি কোনো মানুষ সব ভুলে যেতে পারে? তার হৃদয় জিজ্ঞাসা করত, আমি কি এতই খারাপ ছিল? ভাবতে ভাবতে সে কেঁদে উঠল। সামনের সিটে বসা এক বৃদ্ধা হেসে জিজ্ঞাসা করল, বেটা, মনে হচ্ছে প্রথমবার একা সফর করছো, তাই একটু ভয় হচ্ছে, তাই না? সারিকা তার দিকে তাকালো, জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু ঠোঁট শুধু কেঁপে থেকে গেল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু প্রতিটি প্রচেষ্টায় সুনীলের সাথে সেই মেয়েটির মুখ সামনে আসত। ওদিকে বাড়িতে ধর্মপালজির মন কোনো খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছিল। তিনি অস্থির হয়ে উঠোনে ঘুরছিলেন। তার আঙুলগুলি বারবার সারিকার নাম্বার ডায়াল করছিল, কিন্তু ফোনের রিং বেজে বেজে চুপ হয়ে যেত। শেষ পর্যন্তই বৌমা ফোন তুলছে না কেন? তার অস্থিরতা প্রতি মুহূর্তে গভীর হচ্ছিল। তখন আশাজি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এলো এবং তাকে এভাবে হাঁটতে দেখে বকা দিল। আমি তো আগেই মানা করেছিলাম, ওকে একা বেঙ্গালুরু পাঠানোর কি দরকার ছিল? কিন্তু আপনার তো সারপ্রাইজের ভূত মাথায় চড়েছিল। আমার ছেলে ওখানে কোনো আরাম করতে যায়নি, গোটা বাড়ির দায়িত্ব ওর কাঁধেই তো আছে। দিন রাত খাটছে, বেচারি সময় মতো রুটিও পায় কিনা কে জানে। ধর্মপালজি হতাশ হয়ে মাথাটা ঝুঁকিয়ে নিল। আরে ভাগ্যবতী, আমার উদ্দেশ্য তো শুধু বৌমাকে একটু আনন্দ দেওয়া ছিল। আমি ভেবেছিলাম সুনীলকে দেখে ওর মন হালকা হয়ে যাবে। তার কণ্ঠে অনুশোচনা আর সরলতা দুটোই ছিল। আনন্দ? আশাজি কটাক্ষ করল, যেন তার কথাগুলি তীর। এখন দেখো তো, না বৌমা ফোন তুলছে, না সুনীল। বসে থাকো হাত গুটিয়ে। তার কথায় চিন্তা তো ছিল, কিন্তু এই সুযোগে ধর্মপালজিকে দোষারোপ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাইলেন না। পরের দিন সকালে যখন ট্রেন শহরের রেলওয়ে স্টেশনে এসে থামল, তখন সারিকা এক ভাঙা স্বপ্নের মতো প্ল্যাটফর্মে নামল। তার চোখ রাতভর কাদার জন্য ফুলে লাল হয়ে গিয়েছিল, আর মুখটা ক্লান্তি ও অসহনীয় ব্যথায় ভারী ছিল। সে একটা অটো ধরল এবং বাড়ির দিকে চলতে শুরু করল। বাড়ি পৌঁছাতেই ধর্মপালজি ও আশাজির স্বস্তি এলো। আরে বৌমা, তুমি এসে গেল। ধর্মপালজি প্রায় দৌড়ে দরজাতেই তাকে আটকে দিল। সব ঠিকঠাক আছে তো বেটি? তার চোখে স্বস্তি ভাসছিল, কিন্তু যেই তার নজর সারিকার ফোলা চোখের ওপর পড়ল, তার হৃদয় কোনো অশুভ আশঙ্কায় ধরাস করে কেঁপে গেল। আশাজিও তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং তড়িঘড়ি বলল, যদি এই ভদ্রলোক তোমাকে পাঠানোর আগে একবার নিজের প্রিয় ছেলের সাথে কথা বলার কষ্টটুকু করত, তাহলে আজ এই কষ্ট পেতে হতো না। সারিকা তার শাশুড়ির প্রতিটি কথা শুনল এবং মনে মনে একটা কঠিন সত্য মাথাচাড়া দিয়ে উঠল। হ্যাঁ, যদি বাবুজি ফোন করত, তাহলে হয়তো আমার এই কষ্টটা হতো না, কিন্তু তাহলে আমি সেই প্রতারণার ঘন অন্ধকারে নিজের গোটা জীবন কাটিয়ে দিত। সত্যিটা কখনো সামনে আসত না। তার মন তিক্ততা আর গভীর যন্ত্রণায় ভরে গেল, কিন্তু সে মুখে কোনো ভাব আসতে দিল না। কোথায় হারিয়ে গেল বৌমা? শরীর ঠিক আছে তো তোমার? আর এটা কি তোমার চোখ? তুমি কেঁদেছিলে নাকি? আশাজি তার চোখে উঁকি মেরে জিজ্ঞেস করল। সারিকা তাড়াতাড়ি করে চোখ মুছল। কিছু না মাজি, শুধু সফরের ক্লান্তি। আমি গিয়ে একটু বিশ্রাম নিতে চাই। এই বলে সে নিজের ব্যাগ তুলল এবং কারোর দিকে না তাকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সে চায়নি যে কেউ তার চোখে লুকিয়ে থাকা সেই সত্যিটা পড়ে নিল, যা তার দুনিয়া উজাড় করে দিল। ঘরে ঢুকতেই তার নজর বিছানায় গভীর ঘুমে শুয়ে থাকা বানটির ওপর পড়ল। সে তার পাশে বসে পড়ল। তার নিষ্পাপ কপালে আস্তে আস্তে হাত বুলাল, আর যে অশ্রুগুলি এতদিন আটকে ছিল সেগুলি বাঁধ ভেঙে বইতে লাগল। সারিকা বেটা, খাবারটা খেয়ে নাও, আশাজি বাইরে থেকে আওয়াজ দিল। মা জি, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এখন শুতে ইচ্ছে করছে, খিদে নেই। সারিকা রুক্ষস্বরে উত্তর দিল এবং দরজার খিল দিল। সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। ঘরে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা তার ভেতরের কোলাহলের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। মন চাইছিল এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে দিল, সব কিছু এখানেই ফেলে বহু দূরে চলে যাব। কিন্তু তারপর জীবনের সেই সমস্ত প্রশ্ন এক দৈত্যের মতো তার সামনে এসে দাঁড়াল, যার কোনো সহজ উত্তর তার কাছে ছিল না। কোথায় যাব? বাপের বাড়িতে যাওয়ার কথা মনে আসতেই তার মন কুঁকড়ে গেল। নিজের মা বাবার উপর বোঝা হওয়া? না, এটা তার দ্বারা হবে না। সে কখনো নিজের বাবা মাকে এমন কষ্ট দেওয়ার কথা ভাবেওনি। আর তাছাড়া সে তো স্বাবলম্বীও ছিল না।
বাড়ির প্রতিটা খরচ, বান্টির ছোট বড় প্রয়োজন, শাশুড়ি শ্বশুরের ওষুধ, এই সব কিছু তো সুনীলের পাঠানো টাকাতেই চলত। এই চিন্তা মনে আসতেই তার গলা আরও বুঝে গেল। যে মানুষটা তাকে এত বড় প্রতারণা দিল, সে আজও তারই রোজগারের ওপর নির্ভরশীল ছিল। সে কোনো সিদ্ধান্ত নেবে কি করে? ওদিকে বেঙ্গালুরুতে সুনীলের ফ্ল্যাটে তার দ্বিতীয় স্ত্রী টিনা প্রশ্নের বন্যা দিয়েছিল। টিনা, যার সাথে সে 4 বছর আগে এক নতুন জীবন শুরু করেছিল। সে জিজ্ঞেস করছিল, কে ছিল সেই মহিলা? সুনীল, কে এই সারিকা? আমাকে সত্যিটা বলো, পুরো সত্যিটা কি? তার কণ্ঠে রাগ আর কষ্ট একসাথে মিশেছিল। সুনীলের মুখ লজ্জায় ঝুঁকে গেল। সে জানত যে এখন আর মিথ্যার পর্দা টিকতে পারল না। সে চোখ নামিয়ে কাঁপা গলায় স্বীকার করল, টিনা, আমি তোমার কাছে মিথ্যা বলেছিলাম। আমি আগে থেকেই বিবাহিত। সারিকা আমার প্রথম স্ত্রী, আর আমাদের একটা ছেলেও আছে। টিনার চোখ অবিশ্বাসে ছড়িয়ে গেল। কি? আমার সাথে বিয়ে করার আগে তুমি কসম খেয়েছিলে যে তুমি অবিবাহিত? তাহলে এইসব কি নাটক? তুমি তো আমাকে তাড়াতাড়ি তোমার পরিবারের সাথে দেখা করাতে যাচ্ছিলাম। আমি বিশ্বাস করতে পারি না। 4 বছর ধরে তুমি আমাকে এত বড় ধোঁকার মধ্যে রেখেছ। টিনার প্রতিটি শব্দ কোনো ধারালো তীরের মতো সুনীলের বুকে বিঁধছিল। আরে টিনা, আমার কথা তো শোনো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওই মেয়েটাকে তো আমার পরিবারের লোকেরা জোর করে আমার গলায় বেঁধে দিয়েছিল। আমাকে বিশ্বাস করো, আমার হৃদয়ে যদি কারোর জন্য কোনো জায়গা থাকে, তবে সেটা শুধু তোমার জন্য। সুনীল তাকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করল, কিন্তু টিনা চুপ হয়ে গেল। এবার সুনীল গভীর চিন্তায় ডুবে গেল। সারিকা বাড়ি পৌঁছে কি সব কথা মা বাবাকে বলে দিল? আমাকে যত দ্রুত সম্ভব বাড়ি যেতে হবে। একবার বাড়ি পৌঁছে গেল তো সারিকাকেও কোনো না কোনোভাবে মানিয়েই নেব। না জানি ওর কি মনে এলো সারপ্রাইজ দেওয়ার। সব কিছু তো ঠিকঠাক চলছিল। সারিকা এখানে আসতো না, আর এই ঝামেলাও হতো না। পরের দুপুরেই সুনীল বাড়ির জন্য রওনা হয়ে গেল। সুনীল যখন বাড়ি পৌঁছালো, তখন আশাজি তাকে দেখে আনন্দে চেঁচিয়ে উঠল, আরে বেটা, তুই এসে গেল। তিনি তাকে বুকে জড়িয়ে ধরল এবং দুজনে ভেতরে এলো। কিন্তু ধর্মপালজির তীক্ষ্ণ নজর সুনীলের ওপর স্থির হয়েছিল। বেটা, তুমি তো বলছিলে যে 1 সপ্তাহের জন্য যাচ্ছ। এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে? তার কণ্ঠে সন্দেহের হালকা একটা পরত ছিল। সুনীল একটা মিথ্যে হাসি হাসার চেষ্টা করল। চোখ চুরি করে সে বলল, ওহ বাবুজি, আমার কাজ আসার চেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম তোমাদের সবার সাথে দেখা করে আসি। কিন্তু ধর্মপালজির মন অন্য কিছু বলছিল। তবুও তিনি কিছু বলল না, শুধু ধীরে করে নিজের মাথাটা নাড়িয়ে দিল। সুনীল বেটা, যা, আগে হাত মুখ ধুয়ে নাও। আমি বৌমাকে বলছি তোমার জন্য খাবার লাগিয়ে দেবে। ক্লান্ত হয়ে গেছ তো? আশাজি আওয়াজ দিল, সারিকা বৌমা, দেখো তো কে এলো। সুনীল এলো। কিন্তু আশাজি আর ধর্মপালজি দুজনেই অবাক ছিল। যে সারিকা প্রতিবার সুনীল এলের কোনো উত্তেজিত শিশুর মতো ছুটে এসে জল, চা আর তার প্রিয় খাবার তৈরি করত, আজ সে নিজের ঘর থেকে বাইরে পর্যন্ত বেরিয়ে এলো না। আশাজি আবার আওয়াজ দিল, সারিকা বৌমা, শুনছ নাকে শুনছ না? সুনীল ক্ষুধার্ত, ওকে খাবার খাওয়াবে না? কয়েক সেকেন্ড পর্যন্ত ঘরে কোনো সাড়া শব্দ হল না। তারপর দরজা খুলল এবং এক ক্লান্ত, ম্লান আর প্রাণহীন সারিকা বাইরে এলো। একটাও কথা না বলে সে সোজা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই খাবারের টেবিলে থালা বসানো হলো। উচ্ছে আর কুমড়োর তরকারি। আশাজি থালার দিকে উঁকি দিল এবং রেগে উঠল। এ কি বানিয়েছ বৌমা? সুনীল বাড়ি এলো আর তুমি উচ্ছে বানিয়ে বসে পড়ল। সবসময় তো ওর পছন্দের খাবার বানাতে, আজ তোমার কি হলো? সারিকা চুপ ছিল। সে কোনো কৈফিয়ত দিল না, কোনো অভিযোগও করল না। তার নীরবতা যেন কোনো ঝড়ের আগের শান্তির মতো ছিল। আর সুনীল, যে তার গোটা জীবনে কখনো উচ্ছে ছুঁয়েও দেখেনি, আজ একটাও কথা না বলে চুপচাপ থালাটা তুলে নিল। সে সেই তেতো উচ্ছে দিয়ে চুপচাপ রুটি খেয়ে নিল। ধর্মপালজি সব কিছু দেখছিলেন। তার মন এখনও সন্দেহপ্রবণ ছিল। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যা আমাদের নজর থেকে লুকিয়ে আছে। সারিকা বৌমা কখনও এমন ছিল না। কিছুক্ষণ পর সারিকা সব কাজ সেরে ঘরে ফিরল। সুনীল বান্টিকে কোলে নিয়ে সেখানেই বসেছিল। সারিকা ভেতরে আসতেই সুনীল বান্টিকে শুইয়ে ধীরে করে তার হাত ধরল। সারিকা, আমার সাথে কথা বলছো না কেন? আমি মানছি আমি ভুল করেছি। এর জন্য তুমি যতবার চাও আমি ক্ষমা চাইতে তৈরি। সারিকা তার হাত সরিয়ে দিল এবং কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। সুনীল হতবাক দাঁড়িয়ে রইল। ওদিকে ধর্মপালজির নজর সুনীল আর সারিকার মাঝের সেই অদৃশ্য দূরত্ব ভেদ করার চেষ্টা করছিল। তিনি বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ মান অভিমান ছিল না। সুনীলের বানানো হাসি আর সারিকার নীরবতা তার মনে প্রশ্নের জাল বুনছিল।
সন্ধ্যা নামার সাথে সাথে ধর্মপালজি সুনীল আর সারিকাকে নিজের কাছে ডাকলেন। নিজের চেয়ারে বসা ধর্মপালজির কণ্ঠে গাম্ভীর্য ছিল, কিন্তু তাতে এক বাবার স্নেহ স্পষ্ট দেখা যাচ্ছিল। সুনীল বেটা, সারিকা বৌমা, আমি দেখছি তোমাদের দুজনের মাঝে কিছু ঠিক নেই। সুনীল আসার পর থেকে সারিকার ব্যবহার পুরোপুরি বদলে গেল, আর সুনীল, তুমিও আগের মতো নেই। আমি জানি তোমাদের দুজনের মাঝে কিছু একটা হয়েছিল, কিন্তু কি হয়েছিল সেটা আমি জানি না। সত্যিটা বলো, বেঙ্গালুরুতে কি হয়েছিল? সারিকা চোখ নামিয়েছিল। তার মন চাইছিল যে সে সমস্ত সত্যিটা উজাড় করে দিল, কিন্তু সুনীলের উপস্থিতি তাকে আটকে রাখছিল। তার গলা বুঝেছিল আর চোখ ছলছল। সে কিছু বলতে পারার আগেই সুনীল হালকা করে হাসার চেষ্টা করল। বাবুজি, আপনি অকারণে চিন্তা করছেন, সব ঠিক আছে। তার কণ্ঠে বানানো বেপরোয়া ভাব ছিল, কিন্তু সত্যি লুকানোর চেষ্টা করতে গিয়ে তার হাত কাঁপছিল। সারিকার নীরবতা এবার ভেঙে গিয়েছিল। সে মাথা তুলল এবং দৃঢ় স্বরে বলল, না বাবুজি, কিছুই ঠিক নেই। তারপর সে সমস্ত সত্যিটা বলে দিল। বেঙ্গালুরুতে যখন সে সুনীলের ফ্ল্যাটে পৌঁছেছিল তখন কি কি হয়েছিল প্রতিটি কথা সে বলে দিল। প্রতিটি শব্দের সাথে উঠোনে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। ধর্মপালজির পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখ অবিশ্বাসে ছড়িয়ে গেল, যেন কোনো দুঃস্বপ্ন সত্যি হয়েছিল। আশাজি, যিনি পাশেই দাঁড়িয়েছিল, নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং হাত কাঁপতে লাগল। এ এ কি করেছ তুমি সুনীল? ধর্মপালজির আওয়াজ কাঁপছিল, যেন তার হৃদয়ে গভীর আঘাত লেগে গেল। আমার ছেলে আমার বৌমার সাথে এমন প্রতারণা করল? সুনীল মাথা নামিয়ে বলল, বাবুজি, এমন কিছু না, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। তার কণ্ঠে হালকা একটা অস্থিরতা ছিল, কিন্তু সে তখনও সত্যিটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। আশাজি নিজের ছেলের দিকে তাকালেন। তার মাতৃস্নেহে ভরা হৃদয় তখনও সুনীলকে বাঁচানোর চেষ্টা করছিল। হ্যাঁ বৌমা, তুমি কেন নিজের স্বামীর উপর ভুল অভিযোগ করছ? তিনি তীক্ষ্ণ স্বরে বলল, আমার ছেলে দিন রাত পরিশ্রম করে, এই সংসার চালায়। ও কি ঠিকমতো রুটিও পায় না, আর তুমি ওর ওপর এমন অভিযোগ করছ? ধর্মপালজি আশাজির দিকে তাকালেন। তার চোখে রাগ আর দুঃখ একসাথে উথলে উঠছিল। তাহলে কি আশা সারিকা বৌমা ভুল বলছে? তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। আমার নিজের বৌমার ওপর পুরো বিশ্বাস আছে। এত বছর ধরে সে পুরোপুরি নিষ্ঠার সাথে এই সংসার সামলেছে, বান্টিকে মানুষ করেছে, আমাদের সেবা করেছিল। আমি ওর স্বভাব জানি, সে মিথ্যা বলতে পারে না। আশাজি যুক্তি দেওয়ার চেষ্টা করল। আরে, তো কি হলো যদি আমার ছেলের ভুল হয়ে গেল? পরে শুধলে যাবে, কিন্তু এর জন্য কথা বাড়ানোর কি দরকার? তার কণ্ঠে তখনও স্নেহ ছিল, কিন্তু কোথাও না কোথাও তিনি সত্যিটাকে উপেক্ষা করার চেষ্টা করছিল। ধর্মপালজির মুখ কঠোর হয়ে গেল। এটা ভুল নয়, অপরাধ আশা, আর তুমি এই অপরাধের ওপর পর্দা দিতে চাইছ? তিনি সুনীলের দিকে তাকালেন। তার চোখ রাগে লাল ছিল। বেটা, তুমি এমন কাজ কিভাবে করলে? তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার পরিবারের সাথে এমন প্রতারণা? হঠাৎ সুনীলের রাগ ভীষণ রেগে গেল। আচ্ছা বাবুজি, তাহলে আপনি এই মহিলার পক্ষ নিচ্ছেন? সে তীক্ষ্ণ স্বরে বলল, মনে রাখবেন, এই সংসারের খরচ আমি চালাই, সারিকা নয়। এই চাষা বৌমা আপনাকে বসিয়ে খাওয়াতে পারবে না। সারিকার চোখ জলে ভরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ভালো হবে বাবুজি, আমি বরং আমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এখন আমার জন্য এখানে থাকা উচিত হবে না। আমি আমার ছেলেকে সেই লোকটার রোজগারে মানুষ করতে পারি না যে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক রাখে। সুনীলের রাগ এবার আরও বেড়ে উঠল। হ্যাঁ, আমি অন্য মহিলার সাথে সম্পর্ক রেখেছি। সে চিৎকার করে উঠল, কি করতে পারো তোমরা? তোমার মতো খারাপ মহিলা শুধু ঘরে বসে কাঁদতেই পারে। তার কথাগুলি উঠোনে তীরের মতো শোনা গেল। সারিকার হৃদয় যেন চিরে গেল, কিন্তু সে কিছু বলার আগেই আশাজির রক্ত গরম হয়ে উঠল। তিনি দ্রুত এগিয়ে গেল এবং জোরে একটা চড় তার গালে কষে মারল। কি বললে তুমি? খারাপ মহিলা? আরে খারাপ কাজ তো তুমি করেছ। তার কণ্ঠে এখন আর স্নেহ ছিল না, বরং এক মায়ের রাগ ছিল। আমার মনে হয়েছিল তোমার নিজের ভুল নিয়ে অনুশোচনা হচ্ছে, কিন্তু তোমার কথা শুনে তো মনে হয় না যে তুমি শুধরে যাবে। তুমি তো বুক ঠোকে আমাদের সবার সামনে এমন কথা বলছ। লজ্জা করে আমার তোমাকে নিজের ছেলে বলতে। উঠোনে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। ধর্মপালজির চোখ ছলছল ছিল, কিন্তু তার কণ্ঠেও দৃঢ়তা ছিল। সারিকা বেটি, তুমি কোথাও যাবে না। যদি কাউকে এই বাড়ি থেকে যেতে হয় তো এই নির্লজ্জাটাই যাবে।
সুনীল এক মুহূর্তের জন্য নিজের মা বাবার দিকে তাকাল। সে বিশ্বাস করতে পারছিল না যে তারা তার বদলে সারিকার পক্ষ নিচ্ছিল। তার রাগ আর অহংকার এখন তার মুখে এসে গেল। সে রুক্ষ গলায় বলল, ঠিক আছে, যদি এতই শখ হয় তো রেখে নাও এই চাষাটাকে নিজেদের কাছে। আমিও দেখব আমার মাইনে ছাড়া এই বাড়ির উনুন কিভাবে জ্বলে। নিজের ঘৃণা শব্দে ঢেলে সে এগিয়ে গেল। আমার দ্বিতীয় স্ত্রী এই গ্রামের মহিলার চেয়ে অনেক বেশি পড়ালেখা জানা এবং সুন্দরী। এখন থেকে আমি ওর সাথেই থাকব। এই বাড়ির কোনো সদস্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই বলে সে নিজের ব্যাগের দিকে এগিয়ে গেল। কিছু জামাকাপড় এলোমেলোভাবে তার মধ্যে ভরে নিল এবং রেগে দরজা আঁচড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিজের পিছনে সে এক ভাঙা পরিবার আর নিজেরই বোনা মিথ্যার ভারী বোঝা ছেড়ে গেল। আশাজি একটি নিষ্প্রাণ মূর্তির মতো চেয়ারে ভেঙে পড়ল। তার চোখ থেকে জল বইছিল, কিন্তু আজ তিনি নিজের ছেলের ভুলকে উপেক্ষা করার পরিস্থিতিতে ছিল না। ধর্মপালজি এগিয়ে গিয়ে সারিকার কাঁধে হাত রাখলেন। বেটি, তুমি চিন্তা করো না, এই বাড়ি সব সময় তোমার ছিল আর তোমারই থাকবে। তুমি তোমার পরিবারের সাথে আছো। সুনীল যা বীজ বুনেছে তার ফসল তাকে নিজেকেই কাটতে হবে। সারিকার চোখ ছলছল ছিল, কিন্তু তার ভেতরে এখন এক নতুন আগুন জ্বলছিল। সে জানত যে এখন সে হাত গুটিয়ে বসে থাকতে পারে না। পরের দিন সে তার শাশুড়ি শ্বশুরের সাথে কথা বলল। মা, বাবুজি, আমি জানি আমি বেশি পড়ালেখা জানি না, কিন্তু সেলাই ফোড়াইয়ের কাজ আমি ভালো পারি। আমি ভাবছিলাম যে ধর্মপালজি মাঝখানেই তাকে আটকে দিল। আরে বেটা, এখনও আমার পেনশন থেকে সংসারের খরচ আরামে চলে যাবে। কিন্তু যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, তবে আমরা পুরোপুরি তোমার সাথে আছি। আমাদের বৌমা স্বাবলম্বী হোক, এর চেয়ে ভালো আর কি হতে পারে। পরের দিনই সারিকা বাড়ির একটা ঘরে নিজের সেলাই সেন্টার শুরু করল। ধীরে ধীরে তার কাজের নাম আশেপাশে ছড়িয়ে গেল এবং শীঘ্রই তার কাছে সেলাই ফোড়াই করাতে আসা মহিলাদের ভিড় জমতে লাগল। ওদিকে সুনীল যখন বেঙ্গালুরুতে তার ফ্ল্যাটে পৌঁছাল, তখন সে মনে মনে ঠিক করেছিল যে এখন সে টিনার সাথে এক নতুন শুরু করবে এবং এইবার কেউ তাকে আটকাতে পারবে না। কিন্তু যখন সে দরজা খুলল, তখন ভেতরে এক নীরব শূন্যতা তার জন্য অপেক্ষা করছিল। টিনা কোথাও ছিল না। সে অস্থিরভাবে তাকে ফোন ডায়াল করল। টিনা, তুমি কোথায়? তার কণ্ঠে অস্থিরতা ছিল। আর কিছুক্ষণ পর পৌঁছাচ্ছি, টিনা রুক্ষভাবে উত্তর দিল। কিছুক্ষণ পর সে ফ্ল্যাটে ঢুকল, কিন্তু তার হাতে একটা সুটকেস ছিল। সে একটাও কথা না বলে তার কাপড়চোপড় আর জিনিসপত্র প্যাক করতে লাগল। টিনা, এসব কি? তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? সুনীম ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। টিনা এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল। আমি আর তোমার সাথে এক মুহূর্তও থাকতে পারি না সুনীল। তুমি আমার সাথে যে প্রতারণা করেছ তা ক্ষমার যোগ্য নয়। আরে না টিনা, শোনো তো, আমি শুধু তোমার জন্যই আমার প্রথম স্ত্রী সারিকাকে ছেড়ে দিয়েছি। আমি আমার পুরো পরিবারের সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছি। এখন আমাদের মাঝে কেউ আসবে না। কিন্তু আমার আপত্তি আছে সুনীল। টিনার কণ্ঠে এখন ঘৃণা ছিল। যে মানুষ নিজের মা বাবা, এমনকি নিজের নিষ্পাপ সন্তানেরও আপন হতে পারল না, সে আমার কি হবে? তার কণ্ঠে কঠোরতা ছিল, কিন্তু কোথাও না কোথাও একটা গভীর অপরাধবোধও ছিল যে সে অজান্তে অন্য কারো সংসার ভাঙার অংশীদার হয়ে গিয়েছিল। টিনা, প্লিজ আমার কথা শুনো, আমি তোমাকে ভালোবাসি। সুনীল তাকে বোঝানোর শেষ চেষ্টা করল। ভালোবাসা? টিনা বিদ্রুপের সাথে চিৎকার করে উঠিল। তুমি কি ভালোবাসার মানেও জানো? তুমি তো আমার জীবন নরক বানিয়ে দিয়েছ। সুনীল রাগে তার হাত ধরার চেষ্টা করল, কিন্তু টিনার ধৈর্য এবার জবাব দিল। সে এক ঝটকায় নিজের হাত ছাড়াল এবং জোরে একটা চর সুনীলের গালে কষে মারল। কি ঠিক করবে তুমি? তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। তার চোখে জল ছিল, কিন্তু মুখ রাগে লাল ছিল। সে নিজের ব্যাগ তুলল এবং রাগে বাইরে বেরিয়ে গেল। যেতে যেতে সে বলল, এখন আমাদের দেখা হবে কোর্টে। তুমি আমার সাথে যা করেছ তার হিসাব তোমাকেই দিতে হবে। ভারতে প্রতারণা এবং দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে কঠোর আইন আছে, আর আমি এখন আইনি ব্যবস্থার জন্য পুরোপুরি তৈরি। সুনীল নিজের মাথা ধরে সোফায় ভেঙে পড়ল। ঘরে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা তাকে কোনো দৈত্যের মতো গিলে খাচ্ছিল। সে একা ছিল, আর তার নিজের ভুলগুলিই এখন তাকে চারদিক থেকে ঘিরেছিল। ওদিকে সারিকার সেলাই সেন্টারের কাজ দিন দিন বাড়তে লাগল। তার পরিশ্রম দেখে ধর্মপালজি গ্রামের নিজের এক টুকরো জমি বিক্রি করে বাজারে সারিকার নামে একটা দোকান কিনে দিল। সারিকা সেখানে নিজের বুটিক খুলে নিল। নিজের সাহায্যের জন্য সে আরও দুটো মেয়েকে কাজে রাখল, আর দেখতে দেখতে তার ব্যবসা আরও উন্নতি করতে লাগল। আশাজিও এখন তার বৌমাকে পুরোপুরি সাথ দিত। বাড়ির কাজ আর বান্টির দায়িত্ব সবাই মিলে সামলাচ্ছিল। দিন কেটে গেল।
একদিন ধর্মপালজি নিজের উকিলকে বাড়ি ডাকলেন এবং একটা নতুন উইল তৈরি করালো। তিনি উইলে লিখল যে তার এবং তার স্ত্রীর মৃত্যুর পর তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর শুধু সারিকা এবং তাদের নাতি বান্টির অধিকার থাকবে। উইল পড়ে সারিকার চোখ থেকে অঝরে জল বইতে লাগল। সে বলল, বাবুজি, যাই হোক না কেন, সুনীল আপনার ছেলে, আপনি তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না। না বেটা, ধর্মপালজি দৃঢ়তার সাথে বলল, আজ কথা ছেলে আর বৌমার নয়, ঠিক আর ভুলের। বুড়ো বয়সে আমাদের খেয়াল রাখা আমাদের ছেলের কর্তব্য ছিল, কিন্তু সে তো নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে চলে গেল। এখন যে ছেলে হয়ে আমাদের সাথে দাঁড়িয়ে আছে, আমার সব কিছু তারই। ওদিকে বেঙ্গালুরুতে একদিন সুনীলের কাছে কোর্টের নোটিশ পৌঁছাল। সেটা পড়ল আর তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। টিনা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিল। তার অহংকার, তার মিথ্যা এবং তার দেমাক সব কিছু মিলে তাকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে এলো। এখন সে একেবারে একা হয়ে গিয়েছিল। সুনীলের অবস্থা এখন সেই ধোপার কুকুরের মতো হয়েছিল, যে না রইল ঘরের, না রইল ঘাটের। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ধর্মপালজি যে সিদ্ধান্ত নিল তা কি সঠিক ছিল? আপনাদের মতামত মন্তব্য করে অবশ্যই বলুন, এবং এটাও বলুন যে আপনারা আমাদের গল্পগুলি ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান আমরা গল্পের রূপে সবার সামনে আনি, তাহলে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান। আপনারা মন্তব্য করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।